কোথায়? নবাব নন্দিনী কোথায়? বলি এই কটা থালা বাসন ধুতে সারা বেলা লেগে যায়। এই তো মা, বাসনপত্র সব ধোয়া শেষ। তা সারাদিন একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে? রান্না চড়াবি কখন? আর আমরা সবাই সকালের খাবার খাবো কখন? বেশিক্ষণ লাগবে না মা, আমি এক্ষুনি ভাত চড়িয়ে দিচ্ছি। গিন্নি, বলছি আমি হাটে যাচ্ছি তো, ফিরতে বিকেল হবে। সে কি কথা? হাটে যাচ্ছ, তা খেয়ে যাবে না? কি করে খাবো গিন্নি, এখনো যে খাবার হয়নি। সব ওই সতীনের মেয়ের দোষ। ওকে কতবার বললাম সকাল সকাল উঠে হাঁড়ি চড়া, আর হতভাগী গেল বাসন নিয়ে। গিন্নি, ওকে বকছো কেন? তুমিও তো একটু সাহায্য করতে পারতে ওকে। ইস, ওর সাথে কাজ করতে আমার বয়েই গেছে। বলি, তুমি আমাকে কাজ করার জন্য এনেছো নাকি তোমার ঘর করার জন্য এনেছো? তোমাকে এনেছিলাম তো ঘর কন্যা সব করবার জন্য, কিন্তু তুমি তা করলে কই? ইস, আমার কাজ করতে বয়েই গেছে। তুমি তো আমার কোনো কথাই শুনবে না গিন্নি। যাক, গিয়ে তোমার যা ইচ্ছা তাই করো, আমি হাটে গেলাম। পোড়ামুখ মিন সেটার কথা শুনলে গা একেবারে জ্বলে যায়। আমার বাবা বুঝি আমাকে কাজ করার জন্য এ বাড়িতে পাঠিয়েছে। সে কি, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন এখনো? যা, কালক্ষেপণ না করে হাঁড়ি চড়া। এই তো যাচ্ছি মা। তাড়াতাড়ি করো সব, আর ও বেলার রান্নাটাও করে রেখো। দুপুরে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে। কি হে ঘোষমশাই, আজকে এত দেরি করে দোকান এলেন যে? আমি সকালবেলা এসে ঘুরে গেলাম। আর বলো না বিমল, সংসারে ঝামেলা সামলিয়ে কুল পাই না, ব্যবসা করব কখন? আপনার সংসারে আবার কি হলো? গিন্নিমা মারা যাবার পর তো নতুন বিয়ে করেছেন, এখন সবকিছু তিনিই দেখাশোনা করছেন। আর দেখাশোনা, 3 বেলা পেট পুড়ে খাওয়া ছাড়া নতুন গিন্নি কিছুই করেন না। এইদিকে আমার মেয়েটার হয়েছে যত যন্ত্রণা, সব কাজ তাকেই করতে হয়। তাহলে কাজের মেয়ে নিন একটা, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। গিন্নির যন্ত্রণায় আমার নিজের মেয়েই টিকতে পারছে না, কাজের মেয়ে তো দূরের কথা। কয়েকবার কয়েকজনকে নিয়েছি, কিন্তু গিন্নির এক কথা, কাজের মেয়েদের কাজ নাকি তার পছন্দ নয়। বুঝেছি। এই সমস্যার সমাধান করতে হলে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। সংসারের দায়িত্ব যখন নিজের কাঁধে পড়বে তখন গিন্নি শায়েস্তা হবে। হ্যাঁ, কিন্তু ছেলে কোথায় পাবো? এই দিনে ভালো ছেলে খুঁজে পাওয়া যায়। একদিকে তো ধনুক ভাঙা পণ, তার উপর বছরে 2বার জামাই আদর, আবার গিন্নি এত সব মানবে না। ছেলে একখানা আছে, একবারে সোনার টুকরো, কিন্তু তার 3 কুলে কেউ নেই। মেয়েকে একাই সবকিছু সামলাতে হবে। বটে, তা কি করে ছেলে? নামই বা তার কি? আবার গ্রামের ছেলে, নাম তার প্রকাশ, করে মানে ছুতোর মিস্ত্রির কাজ আর কি। বলো কি, শেষমেশ মেয়েকে ছুতোর মিস্ত্রির হাতে তুলে দিতে হবে? ছুতোর হলে কি হবে? ওদের বংশমর্যাদা ভালো, আর ছেলের এমন হাত যশ যে একাই রাজপ্রাসাদ বানিয়ে ফেলতে পারে। বলো কি, তাহলে তো মেয়ে আমার রাজপ্রাসাদে থাকবে। তাহলে আর বলছি কি, ছেলের ঘর আছে, তার পাশে বাগান আর পুকুরে নানান জাতের মাছ। তোমার মেয়ের ভাত কাপড়ের অভাব হবে না গো। যাক, তাহলে তুমি বিয়ের কথা বলো, আমি এইদিকে মেয়ের মতামত নিই। তাহলে তো ওই কথাই রইল, আমি আগামী রবিবার এসে পাকা কথা দিয়ে যাব। প্রকাশ, ওহে প্রকাশ, ঘরে আছো? আগে কাকাবাবু, আপনি হঠাৎ কি মনে করে? তোমার কাছে এসেছি, তা কি করছিলে? কি আর করব, দুটো ভাত নাড়ছিলাম। বলি, আর কত হাত পুড়িয়ে খাবে বাবা? এবার একটা বিয়ে করো। বিয়ে? বিয়ে কি বললি হয়ে যায় কাকা? ভালো মেয়ে পাওয়া ভার, তাছাড়া একলা বাড়িতে কেউ মেয়েও দিতে চায় না। তুমি যদি রাজি থাকো তবে আমার হাতে একটা পাত্রী আছে, হিরণপুরের এক দোকানের মেয়ে, দেখতে শুনতে খুবই ভালো, ঘরের কাজও সব জানে। তাকে বিয়ে করলে তুমি খুশি হবে। কিন্তু এই মুহূর্তে কিভাবে বিয়ে করব? হাতে যে আমার অনেক কাজ। সে কাজ পরে করো, জানো না শুভ কাজে দেরি করতে নেই। তা মেয়ে দেখতে যাবে নাকি একবার? আপনি যখন দেখে শুনে বলেছেন, আমার আর মেয়ে দেখবার দরকার নেই। আমার অভিভাবক বলতে তবে আপনি আছেন, বিয়ের দায়িত্ব সব আপনাকেই নিতে হবে। সে আমাকে বলতে হবে না,
আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। যাক বাবা, শুভ কাজটা সম্পন্ন হলো। বিমল দাদা না থাকলে এত সব একা হাতে সামলাতে পারতাম নি তো। তোমাকে অনেক ধন্যবাদ গো। আরে মেয়ে বলুন আর ছেলে বলুন, সবাই তো আমাদেরই। ওদের চার হাত এক করতে পেরেছি, এতেই আমাদের শান্তি। আমরা তবে আসি বিয়ান, সন্ধে তো হয়েই এলো। চলুন চলুন, আপনাদের এগিয়ে দিয়ে আসি। মা জয়া, তোকে আমি কিছু দিতে পারিনি, কেবল আশীর্বাদ করি রে, দুজনে সুখে থাক, সুখে থাক, সুখে থাক। এসো জয়া, এসো, এটাই আমার বাড়ি। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? হ্যাঁ গো, তিনকুলে আমার আর কেউ নেই। এক মা ছিল, সেও বছর 2 হয়েছে মারা গেছেন। ও, এত বড় বাড়িতে একা থাকতে ভয় করে না? আমি তো এখানে ভয়েই মরে যাব। ভয় করবে কেন? আমি আছি তো। তাছাড়া এখানে ভূত প্রেত কিছুই নেই। চলো, এবার তোমাকে উপরের তলায় নিয়ে যাই। বাবা গো, এই ঘরের ওপরেও ঘর আছে? হ্যাঁ গো, এসো তুমি, দেখিয়ে দিচ্ছি সব কিছু। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? আমি কাজে চলে যাচ্ছি কিন্তু। সে কি গো, এই সাত সকালে কোথায় যাচ্ছ? চৌধুরী বাড়িতে আজকে কাজ আছে একটা, দুপুরে আগে শেষ করতে হবে তো, আমার ফিরতে ফিরতে দুপুর হবে। তাহলে সকালে খাবে কোথায়? সে আমি বাইরে খেয়ে নেব, ও নিয়ে তুমি চিন্তা করো না। তা বললে তো আর হবে না। আমি সকালে রান্না করেছি, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। না না গিন্নি, আমার হাতে একদম সময় নেই। এদিকে দেরিতে গেলে চৌধুরী মশাই আবার রাগ করবেন। আমার রান্না শেষ, তুমি বসো তো একটু, খেতে বেশিক্ষণ লাগবে না। বেশ, তবে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ গো, তোমার জন্য আজ কই ঝোল করেছি। তুমি না সেদিন বলেছিলে খেতে। এই নাও। সে কি গো, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? কিছু নয় গিন্নি, শরীরটা খারাপ লাগছে। না না, তোমার শরীর ঠিক আছে। সকালবেলাও তো দেখলাম মাঠ থেকে কাজ করে এলে। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? জয়া মায়ের জন্য মনটা বড় কাঁদছে। মেয়েটা কই ঝোল খেতে খুব ভালোবাসতো। আহারে বেচারি এখন কি খাচ্ছে কে জানে। দেখেছো, দেখেছো, ওই সতীনের মেয়ের জন্য ঠিকই চোখের জল ফেলছো। কই কই, আমার জন্য তো কোনোদিন এক ফোঁটা জল পড়েনি। করবে কি করে, তুমি তো সব সময় আমার চোখের সামনে থাকো। বেশ, তবে মেয়েকেও চোখের সামনে নিয়ে এসো না। এই বাড়িতে এসে আমার কলিজাটা খাক। ভেবেছিলাম হতচ্ছাড়িকে বিদায় করে একটু শান্তিতে থাকবো, কিন্তু তোমার জন্য তা হলো না। তুমি আবার মায়া কান্না শুরু করলে। কান্নার তুমি কি বুঝবে গিন্নি? তোমার তো সন্তান নেই, না পারলে আমাকে একটা সন্তান দিতে, না পারলে আমার মেয়েটাকে আপন করে নিতে। তাই তো তুমি চাও তোমার মেয়েকে আপন করে তার জন্য দাসীর মতো খেটে মরি। তবে আমি বেঁচে থাকতে তা হবে না। ওই পোড়ামুখীকে কোনোদিন আমার বাড়িতে আসতে দেব না। তার আর দরকার হবে না গিন্নি। মা আমার স্বামী সন্তান নিয়ে ঠিক সুখে থাকবে। মিনু, তপন, কোথায় গেলি তোরা? সেই সকাল থেকে ডেকে মরছি, কারো কোনো দেখা নেই। বলি, আমি কি সারাদিন তোদের জন্য বসে থাকবো? তাড়াতাড়ি এসে খেয়ে দে, আমাকে উদ্ধার কর। কি হয়েছে মা, ডাকছো কেন? কি হয়েছে বলি, কয়টা বাজে শুনি? আজ কি স্কুলে যেতে হবে না? কেবল তো সকাল হলো, মাস্টার মশাই আস্তে আস্তে 10টা বাজবে। খেয়ে দে যেতে যেতে তোদেরও সময় লাগবে। তা মিনু কোথায়? তাকে কি আমায় গিয়ে আনতে হবে? এই তো মা, আমি এখানে। তা এতক্ষণ কোথায় ছিলেন মহারানী? সকালে উঠে যে একটু পড়তে হয়, সেটাও তোমায় বলে দিতে হবে। আমি পড়তে বসেছিলাম মা, তপনটা আমায় ডেকে নিয়ে গেল। এই না, আমি তোকে ডাকিনি। তুই না আমাকে বললি ঘোষদের বাগান থেকে পেয়ারা চুরি করতে। হয়েছে হয়েছে, কেউ কারো দোষ দিতে হবে না। তোরা যে কত ভালো তা আমি জানি। এখন ঘরে যা, গিয়ে পড়তে বস। কি হয়েছে গিন্নি, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? ও, তুমি এসেছো? তা কোথায় ছিলে সারা রাত? আর বলো না, রূপনগরের চৌধুরীদের কাজ করে রাত হয়ে গেছিল। চৌধুরী মশাই বললেন জঙ্গল পাড়ি দিয়ে আর বাড়িতে ফিরতে হবে না, তাই থেকে গেলাম।
আর এদিকে আমি সারা রাত চিন্তা করে চলেছি, আসবে না, একটা খবর তো দিতে পারতে। কি করে খবর দেব? কেউ এলে তার সাথে আসতে পারতাম। আমারও কি বাড়ি ছেড়ে থাকতে ইচ্ছে করে বলো? হয়েছে, আর সাফাই গাইতে হবে না, এখন চলো খেতে চলো। খাবো, তার আগে তুমি এসো আমার সাথে, তোমাকে একটা জিনিস শেখাবো। কি জিনিস আবার? তোমাকে আজকে পাতার তৈরি ঘর বানানো শেখাবো। পাতার তৈরি ঘর? এটা আবার কেমনে বানায়? এসো, এসো তুমি, আমি সব শিখিয়ে দিচ্ছি। আমি শিখে কি করব বলো তো? আমি তো আর তোমার মতো ঘর বাড়ি বানাবো না। আরে শিখে রাখতে ক্ষতি কি? আমি মরে গেলে তুমি বানাতে পারবে। ছি ছি, এমন কথা বলতে আছে? তুমি মরবে কোন দুঃখে শুনি? তাহলে এসো, আজকে তোমাকে দেখাবো পাতার তৈরি ঘর কিভাবে বানায়। গিন্নি, কয়েকটা পাতা দাও তো, এদিকটা এখনো হয়নি। এই নাও। যাক, অবশেষে পুরো ঘরটা শেষ হয়েছে। কেমন হয়েছে গিন্নি দেখতে? হ্যাঁ গো, অনেক সুন্দর হয়েছে। বাঁশ আর পাতা দিয়ে এত সহজে ঘর তৈরি করা যায় তা আগে জানতাম না। এবার জানিয়ে দিলাম, এটা বহু বছর আগে বাবা আমাকে শিখিয়েছিল। আগে এই গায়ে এরকম ঘর ছিল অনেক, তা এখন লোপ পেয়ে গেছে। কিন্তু এমন ঘরে থাকবো কি করে? এটা যে অনেক ছোট হয়ে যাবে। পাতা দিয়ে কি বড় ঘর বানানো যায় না বাবা? যায় যায়, আমি বানিয়ে তোর মাকে শেখালাম আর কি। তোরা বড় হয়ে বড় বড় ঘর বানাস। ঠিক আছে বাবা, আমরাও এমন ঘর বানাবো। বাবার মতো আর ঘর বানাতে হবে না, পড়াশুনো করে চাকরি করো। চাকরি করবার কি দরকার গিন্নি? মিস্ত্রির কাজ হলো স্বাধীন পেশা। চাকরিতে কি এত স্বাধীনতা পাওয়া যায়? সে তুমি বুঝবে না। এখন এসো, খেয়ে আমায় উদ্ধার করো। ও মা, আমরা চলে গেলে পাতাগুলো যদি ছাগলে খেয়ে নেয়? সে খাবে না, আজকের মধ্যে সব পাতা শুকিয়ে যাবে। হ্যাঁ গো, তুমি এখনো ঘুমাওনি? না গিন্নি, ঘুম আসছে না গো। আসবে কি করে? দিনরাত যে মেয়ের চিন্তায় অস্থির থাকো। বুড়ো হয়েছো, এখন একটু নিজের শরীরের প্রতি মনোযোগ দাও। মেয়েটার জন্য আজকে বড্ড খারাপ লাগছে। কতদিন ওকে দেখি না, একবার বাড়িতে নিয়ে আসলে কেমন হয়। না না বাপু, আমি এত সব অতিথি আপ্যায়ন করতে পারবো না। তোমার যদি দেখার ইচ্ছে হয় তবে কাল গিয়ে দেখে এসো। বেশ, তবে কালকে সকালে একবার জয়াদের বাড়িতে যাব। হ্যাঁ গো, ঘুমিয়ে গেলে নাকি? না গিন্নি, বলো। বৃষ্টি হবে মনে হয়। বাইরে তো কাঠ শুকোতে দিয়েছিলে, ওগুলো নিয়ে আসবে ঘরে। তা তো আনতেই হবে, চলো দুজনে মিলে নিয়ে আসি। যাও, তুমি আগে বাতিটা জ্বালাও। দেশলাই আর হেরিকেন কোথায় রাখলে? ওগো, টেবিলের ওপর। পাওনি? পেয়েছি গিন্নি। কিন্তু এ কি, আমার পায়ের কাছে এটা কি? আরে আরে, এ যে দেখছি সাপ। গিন্নি আমাকে কামড়ে দিয়েছে, ওর বাবা। সে কি গো, সাপ তোমায় কামড় দিয়ে গেল? হায় বিধাতা, এখন কি করব? এত রাতে ডাক্তার বৈদ্যই বা কোথায় পাবো? তুমি তাড়াতাড়ি বিমল কাকুর বাড়িতে যাও গিন্নি, উনি একটা না একটা উপায় বের করতে পারবে। হ্যাঁ গো, আমি এক্ষুনি যাচ্ছি। কি করব মা বলো? আমরা তো চেষ্টা কম করিনি, কিন্তু বিধাতা যাকে নেবেন আমরা কি তাকে ধরে রাখতে পারবো? ওর বয়সই বা কতটুকু হয়েছিল কাকু? এত অল্প বয়সে চলে গেল। এখন আমি ছেলে মেয়েগুলোকে নিয়ে কি করব? কাঁদিস না মারে, কাঁদিস না। জন্ম মৃত্যু সব বিধাতার হাতে। তুই বরং আমার সাথে বাড়িতে চল। এ সাপের বাড়িতে আর থাকার দরকার নেই তোর। এই বাড়ি ছেড়ে কি করে যাব বাবা? এখানে যে ওর শেষ স্মৃতিগুলো পড়ে আছে। না ভাই, এখানে থাকা তোমার জন্য মোটেও নিরাপদ নয়। প্রকাশের বাবা মায়েরও একই হাল হয়েছিল। আমি চাই না তোমার বা তোমার ছেলে মেয়েদের কোনো ক্ষতি হোক। বেশ, তবে চলো বাবা, আজই আমি চলে যাব। কিন্তু বাড়িটার কি হবে কাকু? ও নিয়ে তুমি চিন্তা করো না।
বাড়ি আমরা দেখে শুনে রাখবো, আর কেউ যদি কিনতে চায় তবে বেচে দেব। হ্যাঁ তাই ভালো, সন্ধ্যের আগে আবার বাড়ি পৌঁছাতে হবে। তো দাদু ভাইরা গেল কোথায়? কোথায় রে মিনুবতী আর তপন? তাড়াতাড়ি এদিকে আয়। সন্ধে হয়ে গেল, লোকটা এখনো ফিরল না তো। আজকে বোধহয় আর আসবে না। যাই, আমি তাহলে একজনের রান্না সেরে ফেলি। গিন্নি, গিন্নি কোথায় গেলে? দেখো কাদের নিয়ে এসছি। সে কি গো, তুমি ওদের নিয়ে এলে কেন? প্রকাশ মারা গেছে গিন্নি। জয়া আর ওর ছেলে মেয়েরা এখন থেকে এখানেই থাকবে। না না, আমি আমার বাড়িতে ওদের ঠাঁই দিতে পারবো না। তুমি ওদের অন্য কোথাও যেতে বলো। আমরা আমরা অন্য কোথায় যাব মা? তুমি দয়া করে আমাদের একটু আশ্রয় দাও। তোমার সব কাজ আমি করে দিব। দুজনের কাজ আমি একাই করতে পারি মেয়ে। তোকে এই বাড়িতে আমি আশ্রয় দিব না। তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। দেখো গিন্নি, জয়া আমার মেয়ে, ওকে এভাবে আমি বের করে দিতে পারি না। বেশ, তবে আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি। তুমি থাকো তোমার মেয়ে আর নাতি পুতি নিয়ে। না না মা, তোমায় কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। সে কি বলছিস মা? তুই এই অবেলায় কোথায় যাবি? অন্তত আজকে রাতটা থেকে যা। না, ও এখানে এক মুহূর্ত থাকতে পারবে না। ছানাপোনা নিয়ে এক্ষুনি এখান থেকে বিদে হ, এক্ষুনি। দেখলে তো বাবা, এরপর এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। আমরা চলে যাচ্ছি, তোমরা সুখে থেকো। চল মিনু, চল তপন। কোথায় যাব মা আমরা? কোথাও না কোথাও আমাদের জায়গা হবে বাবা। আমি থাকতে তোদের ভয় নেই। ওরা চলেই গেল, আর আমি রাখতে পারলুম নি গো, আর আমি রাখতে পারলুম নি। এ বাড়ি আমার, এখানে সতীনের মেয়ের কোনো জায়গা নেই। তোমার আবার কি হলো? আমার বুকটা খুব ব্যথা করছে গিন্নি। আজকে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেল। সে কি গো, কি হয়েছে তোমার? এমন করছো কেন? ওগো, ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি দেখে যাও গো, আমার যে সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ গো মা, কোথায় যাবে এখন? সামনে একটা জায়গা আছে, আমার নানা বাড়ি থেকে মাকে লিখে দিয়েছিল। আপাতত ওখানে গিয়েই উঠবো। কিন্তু এখানে তো বিশাল বটগাছ ছাড়া কিচ্ছু নেই, এখানে কি আমরা থাকবো? হ্যাঁ বাছা, এই জায়গাটাই কেবল আমাদের টিকে আছে। আমরা এখন থেকে এখানেই থাকব। রাত বিরেতে বটগাছ তলায় থাকলে ভূতে ধরবে না? বিপদে ওপরওয়ালার নাম নেবে, তাহলে দেখবি কোনো বিপদ আপদ হবে না। ওই দেখো মা, কি সুন্দর একটা জায়গা আছে বসবার মতো, ওখানে থাকা যাবে। হ্যাঁ রে, আপাতত এখানে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়। আমি বসে পাহারা দিচ্ছি, কাল সকালে যে কোনো একটা কিছু করব। রাতে কিছু খাবো না মা? এখন কিছু নেই রে মা, কাল সকালে খেতে দিব। এখন একটু ঘুমিয়ে নে। ঠিক আছে, তাই চলো। মিনু, মিনু, ওঠ মা, সকাল যে হয়ে গেছে। সকাল হয়ে গেছে মা? কেবলই তো ঘুমালাম। নে, উঠে কটা চিড়ামুড়ি খেয়ে নে, খেয়ে অনেক কাজ করতে হবে। কি করবে মা? আমাদের যে কোনো ঘর বাড়ি নেই, আমাদের আবার কিসের কাজ? ঘর বাড়ি তৈরি হবে মা, আস্তে আস্তে সব তৈরি হবে। কিভাবে তৈরি করবে মা? মনে নেই তোর বাবা দোতলা পাতার ঘর তৈরি করা শিখিয়েছিল? আমরা এখানে একটা পাতার ঘর তৈরি করব। সত্যি মা? সত্যি পাতার ঘর তৈরি করবে? এখানে তৈরি করলে কি যে সুন্দর লাগবে না দেখতে। হ্যাঁ রে, এখানে বাঁশ আছে, গাছে গাছে পাতাও আছে অনেক, সেসব দিয়ে সুন্দর একটা বাড়ি হবে। তাহলে আর দেরি কেন, চলো আমরা এক্ষুনি কাজে লেগে যাই। হ্যাঁ গো মা,
খুব সুন্দর হয়েছে আমাদের পাতার ঘরটা, একেবারে রাজপ্রাসাদের মতো লাগছে। বেড়াগুলোতে আরো কিছু পাতা দিলে সুন্দর লাগবে। সামনে তো শীতকাল, তখন অনেক শুকনো পাতা পাওয়া যাবে। ঘরের কাজ তো হয়ে গেল, চলো এবার গৃহপ্রবেশটা করে ফেলি। তাই চল, সব জিনিসপত্র আবার গুছিয়ে রাখতে হবে। ওমা, দোতলায় কিন্তু আমি থাকবো, ওখান থেকে মাঠ আর জঙ্গল সব দেখা যায়। না মা, আমি থাকবো দোতলায়। হয়েছে বাবা, হয়েছে। দোতলায় দুটো ঘর আছে, আমি আর মিনুবতী একটায় থাকবো, তপনের অন্যটা। কি গো, নতুন ঘর তুলে নাকি? হ্যাঁ, জায়গাটা অনেক দিন পড়েই ছিল, তাই এখানে এসে স্থায়ী হলাম। তা ঘরে কোনো পুরুষ মানুষ নেই? তিনজনই যে দেখছি, কেবল মানে না, নেই, আমরা তিনজনেই এই বাড়িতে থাকি। বাড়িতে তৈরি করেছে কোন মিস্ত্রি দিয়ে? আমার খুব পছন্দ হয়েছে, আমার বাড়িতে এরকম একটা ঘর তুলবো। এটা আমার মা তৈরি করেছে, আর পুরো বাড়িটি পাতার তৈরি, কম খরচে সহজে তৈরি করা যায়। তাহলে তো আমারও এরকম একটা বাড়ি তৈরি করতে হবে। ওমা, তুমি দাও না ওনাকে একটা বাড়ি তৈরি করে, আমাদেরটার মতো দিলেই হবে। আপনি যদি দেন তাহলে আপনাকে আমি টাকা দেব। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, যত খরচ হয় আমি তার চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দেব আপনাকে। বেশ, তবে আমি রাজি। আমাকে 2 দিন সময় দিন, আমি বাড়ি বানিয়ে রাখবো, পরে খুলে নিয়ে যেতে পারবেন। তবে তাই হবে। এই নিন কিছু অগ্রিম টাকা, বাকিটা 2 দিন পর এসে দেব। ওমা, কত টাকা দিয়েছে গো? 2000 টাকা দিয়েছে, আরো দিবে বলল। ইমা, এত টাকা? আমার যে বিশ্বাসই হচ্ছে না। বেশ, তাহলে এই কাজই করব। আমি আজ থেকে বাড়িই বানাবো। তোরা গায়ে গায়ে বলে বেড়াবি, যাতে সবাই পাতার বাড়ি কিনতে আসে। আমাদের আর বলতে হবে না, ওই লোকই বলে দেবে সবাইকে। নে নে, এখন ঘরে চল, সব কিছু গুছিয়ে রান্নার আয়োজন করতে হবে। দেখলে মা, কত মানুষ আসছে আমাদের পাতার বাড়ি দেখতে। হ্যাঁ রে, অনেকে কিনেও নিয়ে যাবে। তাহলে যে আমার আরো একটা পাতার বাড়ি বানাতে হবে। বানাবো বানাবো, আগে এগুলো বিক্রি হোক। কোথায় এ বাড়ির মালিক? কোথায়? আমি এই বাড়ির মালিক। তা আপনি কে? আমি শহর থেকে এসেছি, শুনলাম পাতা দিয়ে খুব সুন্দর বাড়ি বানাতে পারেন। হ্যাঁ, যতটুকু পারা যায় আর কি। এই বাড়িগুলো সব আপনার বানানো? হ্যাঁ, মা নিজ হাতেই এই বাড়িগুলো তৈরি করেছে। বেশ, তবে আমাদের কিছু বাড়ি লাগবে। আমাদের একটি প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে বাড়ি আমরা বিদেশে রপ্তানি করব। সে তো অনেক বড় ব্যাপার, আমি কি তা পারবো? অবশ্যই পারবেন, দরকার লাগলে আমরা কারিগর দেব। বেশ, তাহলে পারা যাবে। আমি তবে আজকে আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনি কাজ শুরু করে দিন, আমি মাঝে মধ্যে এসে দেখে যাব। বেশ, আপনি যা ভালো মনে করেন। যাক বাবা, অবশেষে একটা গতি হলো। এখন এই দোতলা ঘর বানিয়েই আমরা সংসারটা চালাতে পারবো। সংসার চালানো কি গো মা, বড় দুতলা ঘর বানিয়ে আমরা বড় লোক হয়ে যাব। এত লোভ করতে নেই রে মা, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। ও মা গো, আমারে দুটো ভাত দে মা। ও মা গো, আমাকে একটু ভাত দে মা। সে কি, এই অবেলায় কে এলো? ভিখিরি মা, ভিখিরি। তাই বল, যা তো মিনু, কটা ভাত এনে ওনাকে দিয়ে দে। যাচ্ছি মা। ও মা, তুই জয়া না? হ্যাঁ, কিন্তু আপনি কে? চেহারাটা কেমন চেনা চেনা লাগছে। ওরে ওরে, আমি তোর সৎ মা, এখন পথের ভিখিরি হয়ে গেছি। সে কি গো, তোমার তোমার এই অবস্থা হলো কি করে? আর বলিস নে মা, তোর বাবা মারা যাওয়ার পর সব শেষ হয়ে গেছে। ওর ব্যবসা লাটে উঠেছে, বাড়ি ঘর সব দেউলিয়া করে
আমি পথের ভিখিরি হলাম। ও এই কথা? তা এখন থাকো কোথায়? কোথায় আবার, হাটের এক দোকানের বারান্দায়। তোর কথা অনেক শুনেছি মা, লোকে বলে তোর কাছে এসে একটা বাড়ি চাইতে। আমি লজ্জায় আসতে পারিনি। লজ্জা কিসের? হাজার হলেও তো তুমি আমার মা। যাকগে সেসব কথা, এখন কটা খেয়ে নাও, আর তোমাকে আমি পাতার একটা দোতলা বাড়ি বানিয়ে দিব, আর হাটে থাকতে হবে না। সত্যি বলছিস মা? তুই আমাকে দোতলা পাতার বাড়ি দিবি? আহা, শুনে প্রাণটা জুড়িয়ে গেল। তোর সাথে কত অন্যায় করেছি রে মা আমি, তুই আমাকে ক্ষমা করে দিস। সেসব আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও মা, আর পারলে একজন ভালো মানুষ হয়ে ওঠো। মিনু, অমিনু, ভাতগুলো দিয়ে যা তো।